লগ্নভ্রষ্টা হওয়ার আগে নন্দিনীর কপালে সিঁদুর পরিয়ে দিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বলরাম নন্দিনীকে বলছে যে ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন, আপনি কোর্টে গিয়ে গড়গড় করে বিপক্ষে উকিলের সামনে কত সব ধারা বলেন আর জজ সাহেবের সামনে কত আর্গুমেন্ট করেন, আর আপনি এখন এইসব বিশ্বাস করছেন? আরে আসুন তো, আপনি আসুন ম্যাডাম আসুন। নন্দিনী তো চুপ করে দাঁড়িয়ে আছে। বলরাম তো এবার নন্দিনীর হাতটা ধরে নেয়। সকলে তো এবার সেটা দেখেই অবাক, নন্দিনীও তো অবাক হয়ে বলরামের দিকে তাকিয়ে আছে। বলরাম তো এবার নন্দিনীকে জোর করে খাটের উপরে বসায়, বলছে বসুন তো বসুন। বলরাম তো এবার নন্দিনীকে বোঝাচ্ছে, বলছে যে সব কি পাগলামি হচ্ছে, কিছুক্ষণ পর আপনার বরকে আনতে যাচ্ছে আপনার ভগ্নিপতি, আর আমিও কিন্তু ওনার সঙ্গে যাচ্ছি। যদিও আপনার বর আমাকে খুব একটা পছন্দ করছে না, কিন্তু তবুও আমি যাব। আপনি এখানে বসুন আর এই সমস্ত গয়না দিয়ে আপনি সাজুন। আর আপনি এই গয়নাগুলো থেকে এমন সুন্দর করে সাজুন যে শুধু আপনার বর নয়, সকলের চোখ যেন আপনার মুখের দিক থেকে না সরে। আপনি সাজুন, আপনাকে খুব 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 সুন্দর লাগবে, আমি বলছি। বলরাম তো এবার এই সমস্ত কথাগুলো বলছিল, ঠিক তখনই তটিনী এবার আস্তে করে বলরামদাকে বলছে যে বলরাম দা। বলরাম তো এবার আচমকা জেগে ওঠে, বলছে যে আচ্ছা আচ্ছা তটিনী, সরি সরি, আমি না একটু বেশি অধিকার বোধ দেখিয়ে ফেলেছিলাম, তাই না? বলরাম তো আরো আস্তে আস্তে করে তটিনীকে বলছে, আসলে তোমার দিদির মাথা থেকে এই সমস্ত কিছু না বের করাটা দরকার। আসলে এসব অভিশাপ টভিশাপ কিছুই হয় না, মানুষ যা চায় তা পায় না, আর মানুষ যা পায় তা মানুষ খুব একটা বেশি চায় না। কি জানি, হয়তো ভুল করে। ঠিক তখনই তো আবার বলরাম অন্যমনস্ক হয়ে যায়। বলরাম তো এবার তটিনীকে বলছে যে তটিনী, যাও যাও, এইসব কথা এখন বাদ দাও, এখন বসো, তুমি তোমার দিদিকে সাজাও। বলরাম তো এবার আরাধ্যা আর প্রাচীর কাছে গেছে। প্রাচী আর আরাধ্যার কাছে গিয়ে বলছে যে তোমরা দুজন কি ভাবছো যে হঠাৎ করে এই লোকটা এত পারিবারিক বিষয়ে নাক গলাচ্ছে কেন? আরে এইসব কথা তোমরা পরে ভাববে, যাও আগে গিয়ে গিয়ে দিদিকে সাজাও। তো এবার তো ওরা দিদিকে সাজাতে যাচ্ছে, মানে নন্দিনীকে। বলরাম তখন মজা করতে করতে বলছে যে আমরা হলাম কনে পক্ষ, আমাদের কিন্তু কখনো বর পক্ষের সামনে মাথা নত না যাতে না হয়। বলরাম তো এবার নন্দিনীর প্রশংসা করছে, বলছে যে এমনিতেই কিন্তু আমাদের বাড়ির মেয়ে সুন্দর, আর তবেই না যে সকলে বলবে যে এরকম মেয়ে আর জীবনে পাওয়া যাবে না। পড়াশোনাতে উনি ব্রিলিয়েন্ট, তারপর রূপে গুণে সব কিছুতে লক্ষ্মী আর সরস্বতী ছোঁয়া আছে। তটিনী তো এবার বলরামের দিকে হাঁ করে তাকিয়ে আছে, বলরামের কথাগুলো শুনছে। বলরাম তো এবার তটিনীকে বলছে যে তটিনী, কি হলো, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তটিনী তো পুরোটা বুঝতে পেরেছে। তটিনী এবার বলরামের কাছে এসে বলছে আস্তে করে যে তুমি ভালোবাসো। বলরাম এবার কি বলবে, চোখে জল নিয়ে মিথ্যা কথা বলছে, বলছে যে না। তটিনী তখন তো বুঝতে পেরেছে, তটিনী বলছে যে ভালোবাসো, আবার বলো। তো বলরাম তখন বলছে যে তো তটিনী, তুমি এসব কি বলছো কি, আমার কোনো চাল নেই চুলো নেই, এরকম একটা আমি বাউন্ডুলে ছেলে। এবার তো বলরাম কথাটা ঘুরিয়ে দিয়ে তটিনীকে বলছে যে আমার কিন্তু এবার অনেক কাজ বাকি আছে, এই লাস্ট ব্যাচ বসবে, আমাকে এক্ষুনি পরিবেশন করতে যেতে হবে। ওদিকে ওদিকে তো আমার বন্ধুটা একা একা খেটে মরছে, আমি যাই, আমি কাজে কিন্তু এই বলরাম কিন্তু কখনো কাজে ফাঁকি দেয় না, ঠিক আছে? তো আমি চললাম কাজ করতে। বলরাম তো এবার চলে যাচ্ছিল, হঠাৎই আবার পেছন ঘুরে নন্দিনীকে বলছে যে আর নন্দিনী ম্যাডাম, আপনি কিন্তু এবার সেজে নিন। আর প্রবলেম কিন্তু ওই গয়নায় নয়, প্রবলেম আমাদের মনে। এইসব নিয়ে একদম ভাববেন না, দেখবেন বিদায়ের সময় সব কিছু ভালো হবে। আর আপনি যখন শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছাবেন, আপনার বরণ করা হবে, তখনও আপনি দেখবেন সব কিছু ঠিক আছে। এইসব কথা বলেই তো বলরাম এবার ওখান থেকে চলে যায়। আরাধ্যা আর প্রাচীর মনে তো এবার প্রশ্ন জাগে। আরাধ্যা তো বলছে যে কি হলো ব্যাপারটা। তটিনী তখন বলছে যে ব্যাপারটা কি হলো সেটা আমি বুঝতে পেরেছি। আরাধ্যা তখন বলছে যে কি? তটিনী তখন বলছে যে জানিস, মানুষের মনে এমন একটা জায়গা আছে যেখানে কষ্ট পেলে, ক্ষত উঠলে, রক্ত বেরোলেও মানুষের হাত সেখানে গিয়ে পৌঁছায় না। কিছু দুঃখ, কিছু কষ্ট, কিছু না পাওয়া সারা জীবন মানুষকে বয়ে যেতে হয়। প্রাচীতে বা তটিনীর কাছে আসে, বলছে যে দিদি তোর কি হয়েছে বলতো, আর বলরামদার বা কি হয়েছে? তটিনীতে আবার কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে যে কিচ্ছু হয়নি, চ এক্ষুনি দিদিকে সাজাতে হবে তো, চ। ঠিক তখনই দেখা যাচ্ছে যে তটিনীর ফোনে পরশুরাম ফোন করেছে। পরশুরাম তো ফোন করে নর্মালি জিজ্ঞাসা করছে যে তুমি এখন কোথায়। তটিনী তো আবার তাড়াতাড়ি করে সাইডে গেছে, গিয়ে পরশুরামকে বলছে যে তুমি এক্ষুনি ওই বাড়িতে চলে যাও। পরশুরাম তখন জিজ্ঞাসা করছে কিন্তু কেন? তটিনী তখন বলছে আরে তুমি যাও না, এটা লাস্ট ব্যাচ চলছে তো। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, কিন্তু কেন, তুমি কি করে জানলে? তটিনী তখন বলছে যে এই তো বলরামদা আমাকে জানালো যে ওটা লাস্ট ব্যাচ চলছে। আর জানো তো, বলরামদা দিদিকে ভালোবেসে ফেলেছে।
হ্যাঁ, প্রচণ্ড ভালোবেসে ফেলেছে দিদিকে। পরশুরাম তো অবাক, বলছে সে কি? তটিনী তখন বলছে যে হ্যাঁ, আমার কি মনে হচ্ছে বলো তো, লোকটা সারা জীবন কষ্ট পেয়ে যাবে। একটা না পাওয়ার বোঝা সারা জীবন লোকটা বয়ে বেড়াবে। পরশুরাম তো অবাক, বলছে কি বলছোটা কি তুমি? তটিনী তখন বলছে যে হ্যাঁ, আমি আজকে নিশ্চিত হলাম যে বলরামদা দিদিকে খুব ভালোবাসে, বড্ড বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, সে যাই হোক, এখন তুমি বাড়ি যাও, আমি কাল রাতে সমস্ত ফাইলগুলো তুলে নিয়ে চলে এসেছি। পরশুরাম তো অবাক, বলছে কোন ফাইল? তটিনী তখন বলছে যে ওই যে কনফিডেন্সিয়াল ফাইলগুলো যেগুলো অফিসে ছিল, সেগুলো আমি বের করে নিয়ে এসেছি। আমি ঘরেতে গিয়ে রেখে দিয়ে এসেছি, তুমি যাও ওগুলোকে বের করে ভালো করে স্টাডি করো, আন্ডারলাইন করো। এখন কিন্তু কোম্পানির মালিক তুমি, তোমার নামে সিলমোহর লাগিয়ে ওরা বন্দুক ঠেকিয়ে সমস্ত কালোবাজারি ব্যবসা করবে। আর তারপর তারপর তোমাকেই দোষী প্রমাণিত করবে, তোমাকেই আইনের হাতে তুলে দেবে আর তোমাকে জেলে পাঠাবে। আর সেটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। পরশুরাম তো এবার তটিনীকে বলছে যে ঠিক আছে ঠিক আছে, আমি বরকে আনতে যাওয়ার নাম করে একটু পরে বেরোবো, বেরিয়ে ওই বাড়িতে গিয়ে সব কিছু আমি দেখে নিচ্ছি। এরপর তো পরশুরাম ফোনটা রেখে চলে গেছে ওর নিজের বাড়িতে, যেখানে তটিনী ফাইলগুলো রেখেছিল, সব ফাইলগুলো বের করেছে। এবার পরশুরাম তো রিসার্চ করা শুরু করে দিয়েছে, ফাইলগুলো ভালো করে সব কিছু দেখছে, আন্ডারমার্ক করছে, সব কিছু করছে। হঠাৎ করে পরশুরাম দেখতে পায় যে গগনেন্দ্রনাথের নাম রয়েছে ফাইলের ভেতরে। মানে গগনেন্দ্রনাথ হচ্ছে গৌরবের বাবা। বলছে ওনার সঙ্গে আমাদের কোম্পানির এগ্রিমেন্ট আছে, আর উনি কিভাবে আমাদের কোম্পানির সঙ্গে জড়িত? ঠিক তখনই তো সৌরভ পরশুরামের ফোনে ফোন করেছে। ফোন করে বলছে যে আমি সৌরভ বলছি, মুখার্জি বাড়ির জামাই। দুপুরবেলা তো বেশ ভালোই খাওয়ালে, বেশ মাছ ভাত ডাল ভাত সব কিছু। তা আমি শুনলাম নাকি তুই বিকেলবেলা পাত্র আনতে যাবি, মানে সন্ধ্যাবেলা। আর কালকে রাতের কি খবর? পরশুরাম তখন বলছে যে রাতের খবর মানে? সৌরভ তখন বলছে যে কালকে অফিসে লোক ঢুকেছিল, সব কনফিডেন্সিয়াল ফাইলগুলো চুরি করা হয়েছে। অফিসের তরফ থেকে বাবিন মুখার্জি, সত্যজিৎ মুখার্জি আর ভানু মুখার্জি এরা কিন্তু পুলিশে এফআইআর করেছে। আমাদেরও কিন্তু ইনফর্ম করেছে, তদন্ত চলছে, চোরের সন্ধান চলছে। আর তুই তো ভিআরএস দিয়ে দিয়েছিস, আর তুই এখন আর সিংহ নোস কিন্তু, ভিজে বেড়াল। তাই বলছি সিংহের যে পশমটা ছিল না, সেটা উড়িয়ে দে আর গর্জনটা কমিয়ে দে। তুই এখন একটা ছোট্ট নির্বিষ সাপ, কারণ তুই এখন মুখার্জি বাড়ির দাবেদারি করবি আর ওই কোম্পানি চালাবি। কিন্তু কে এই কনফিডেন্সিয়াল ফাইলটা চুরি করলো সেটার কিন্তু তদন্ত হবেই। আর তোর তো খেলা প্রায় পুরো শেষ, এবার বর আসুক। বরটা কিন্তু বেশ ভালোই নির্বাচন করা হয়েছে, গৌরব চৌধুরীকে। কোন পরিবারের ছেলে দেখতে হবে তো। নন্দিনীর একেবারে ভাগ্য খুলে গেল। পরশুরাম তো চুপ করে আছে, ওর কথাগুলো শুনছে। সৌরভ তখন বলছে যে কি রে পরশুরাম, তুই চুপ কেন আছিস? আর কোথায় আছিস, কোথায় তুই? পরশুরাম তখন বলছে যে তোর গলা আর আমার হাতের মাঝখানে যতটা দূরত্ব, ঠিক ততটা দূরত্বতেই আমি আছি। সৌরভ তখন বলছে যে কি বলতে চাইছিসটা কি তুই? পরশুরাম তখন বলছে যে আমি এটাই বলতে চাইছি যে কোম্পানির মালিকের ছাড়া এফআইআর হয়ে গেল, আগ বাড়িয়ে তোরা সব কোম্পানির ভেতরে ঢুকে পড়লি। মানে তুই, কর্ণ চ্যাটার্জি, তারপর সৌরভ, কবির, ডোডো সবাই মিলে ঢুকে পড়লি। সবার আগে তো তোদের এগেনস্টে এই অনুসন্ধান শুরু হওয়া উচিত। সৌরভ তো কথাটা শুনেই এবার থমকে গেছে। সৌরভ এবার কি করবে? হাসতে হাসতে পরশুরামকে বলছে যে তা অনুসন্ধানটা কে করবে? আমি তো এই বিয়ে বাড়িতেই আছি, বরযাত্রীকে সামলাতে হবে না? বলেই তো সৌরভ ফোনটা রেখে দেয়, দিয়ে ওখান থেকে চলে যায়। তটিনী তো এতক্ষণ আড়াল থেকে সবটা শুনছিল, বাইরে বেরিয়ে এসে বলছে যে অনুসন্ধান তো শুরু হয়ে গেছে সৌরভ বাবু, অনুসন্ধান শুরু হয়ে গেছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে তটিনী আর পরশুরাম কি এবার পাল্টা চাল দিয়ে খেলা ঘুরিয়ে দেবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।